ইঁদুর নিয়ে ঘটলো আজ এক যাতাকাণ্ড। দেখো পুরোটা, হাসিও পাবে রাগও হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রইলামজা। আজ চিলড্রেন্স ডে, প্রত্যেকটা বাচ্চাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি ঠিক করে রেখেছি ঝনককে না সারাদিন একদম বকবো না, যেহেতু চিলড্রেন্স ডে এটুকু অ্যাডভান্টেজ তো পেতেই পারে। হ্যাঁ, তাই জন্য সারাটা দিন ওকে আমি আজকে কিচ্ছু বলবো না, যেমন খুশি চলবে, আজকে ও একেবারে স্বাধীন, এটাই ভেবে রেখেছি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করব ভাবছি, আজকে অনেকটা সময় আছে হাতে, তাড়াতাড়ি উঠে গেছি, ওই জন্য কথাটা শেয়ার করছি। যারা বিদেশ থেকে এখানে আসে তাদের সব থেকে বেশি বড় প্রবলেম হয় প্রথমেই এসে জেট ল্যাগ। তোমরা হয়তো অনেকেই জানো জেট ল্যাগটা কী, কিন্তু যারা যারা জানো না তাদেরকেই বলি। খুব মজাদার একটা ব্যাপার, কিন্তু যারা ওইখান থেকে এখানে আসে তারাই বোঝে এর কষ্টটা কী। দিদিভাইদের ক্ষেত্রেও সেটা হচ্ছে। জেট ল্যাগটা হলো টাইম অ্যাডজাস্টমেন্টের প্রবলেম। যেমন দিদিভাইরা আমাদের থেকে 4.5 ঘন্টা গরমকালে পিছিয়ে থাকে, আর শীতকালে সেটা হয়ে যায় 5.5 ঘন্টা। যেমন ওরা এখন আমাদের থেকে 5.5 ঘন্টা পিছিয়ে আছে, মানে আয়ারল্যান্ড। আমাদের যখন সকাল হচ্ছে ওদের তখন রাত, আমাদের যখন বিকেল হচ্ছে ওদের তখন সকাল, আমাদের যখন মাঝরাত তখন ওদের সন্ধে। ওই জন্য কোলাজ খুব জ্বালাতন করছে। মায়েরও এই প্রবলেমটা হয়েছিল 1-2 দিন, কিন্তু মা যেহেতু এখানে থেকেই মানে অভ্যস্ত, তাই জন্য ওইখানের ওইটুকু মানে 3 মাস টাইমটা অতটা প্রভাব ফেলেনি মায়ের ওপর। ওই 2-1 দিন হয়েছিল, কিন্তু কোলাজ যেহেতু জন্মের পর থেকে ওইখানেই বড় হয়েছে এই কটা দিন, মানে 8 মাস, তাই এখানে আসার পর থেকে যা তাণ্ডব করছে তোমরা ভাবতে পারবে না। আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো রাত্রের ওর তাণ্ডবটা। কিন্তু তার আগে বলে দিই, দিদিভাইয়ের তো খুব প্রবলেম হচ্ছে। সারাটা দিন কলকাতায় এসেছে, এখন অনেক কাজ, সামনে অতগুলো অকেশন, তারপর ব্যাংকের কিছু কাজ আছে, দিনের বেলায় কাজগুলো করতে হচ্ছে। তারপরে হেল্পিং হ্যান্ড তেমন একজন নেই, ওই রান্নার লোক একজন আছে না, এসে রান্না করে দিয়ে যান, সারাদিন দেখার তো লোক নেই। আর এখন হামাগুড়ি দিতে শিখেছে, বসে তো থাকে না একটা জায়গাতে, তাই জন্য ওকে সবসময় দেখে দেখে রাখতে হয়, যেটুকু টাইম ঘুমোয় সেটুকু টাইম কাজ করতে পারে। রাত্রিবেলা একদম ঘুমোচ্ছে না, ভোরের দিকে গিয়ে ঘুমোচ্ছে, সারাটা রাত জেগে থাকতে হচ্ছে ওর জন্য, অল্টারনেট করে দুজন মিলে জাগছে। আর সকালবেলা যখন ঘুম পাচ্ছে প্রচণ্ড, তখন গিয়ে উঠে পড়তে হচ্ছে, রান্না দিদি আসছে, তারপর হয়তো কেউ এলো দেখা করতে, এত প্রবলেম হচ্ছে। এটাই হলো জেট ল্যাগ, মানে এসে এখানে টাইম অ্যাডজাস্টমেন্টের প্রচণ্ড প্রবলেম। তাই এখানে তো রাত হচ্ছে ওইখানকার সন্ধ্যের টাইমে, ওখানে তো সন্ধ্যেবেলা ঘুমোয় না, খুব প্রবলেম হচ্ছে, এটাকেই বলে জেট ল্যাগ। ব্যাপারটা মজাদার, কিন্তু যারা ওইখান থেকে এখানে আসে, বিশেষ করে বাচ্চা থাকলে তাদের খুব প্রবলেম হয়। নিজেরা তো তাও জোর করে চোখ বন্ধ করে শুয়ে থাকা যায়, কিন্তু একটা ওইটুকু বাচ্চাকে তো জোর করে চোখ বন্ধ করে শুয়ে রাখা সম্ভব না। এটাই হলো ব্যাপারটা। চলো, আজকে অনেকগুলো কথা বললাম তোমাদের সাথে, চলো এবার দিনটাকে আস্তে আস্তে শুরু করি, আর দেখতে থাকো এই চিলড্রেন্স ডেটা সারাদিন কীভাবে আমরা কাটাই। ওই ওপরের তাকটা, এই মাঝের তাকটা সবই গুছিয়েছিলাম, কিন্তু এই তাকটা আমার গোছানোর সময় হয়নি তখন। আজকে যেহেতু শুক্রবার, ঝনকের ছুটি পড়ে গেছে, ওর টিফিন বানানোর ব্যাপার নেই, তাই ভাবলাম টাইমটাই কাজে লাগানো যাক। এই জায়গাটা এখন গোছাবো, খুব অগোছালো হয়ে আছে, একদম বাজে অবস্থা হয়ে আছে। শুরু করা যাক। রোজ সকালেই প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, আজ যেহেতু সকালে একটু তাড়াতাড়ি উঠেছি, ভাবলাম সেই টাইমটাকে কাজে লাগিয়ে ফেলি। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাড়িতে লক্ষ্মী বিরাজ করে। মোটামুটি সব কিছু বের করে ফেলেছি, মাইক্রোওয়েভটা বের করতে যা কষ্ট হলো, প্রচণ্ড ভারী, হাতে তুলে আর বুঝতে পারছি না কী করবো, নাকবো না ওখানে রেখে দেবো, খুব কষ্ট হয়েছে। এই যে সব বের করে ফেলেছি, এখানটা দেখো খুব নোংরা অবস্থা, এবার এখানটা পরিষ্কার করবো। যখন দোতলার কাজ কমপ্লিট হলো তখন আমি প্রেগনেন্ট ছিলাম, কিচ্ছু কাজ করতে পারতাম না, হাত দিতেও দিত না কেউ। তাই জন্য ওই 1 বছরে ঘরের যা অবস্থা হয়েছিল তোমরা ভাবতে পারবে না, একেবারে ঘর তছনছ হয়ে গেছিলো। যখন আমি বাড়ি এসেছিলাম ঝনককে নিয়ে, তখন আমি ভাবছিলাম এটা কি নতুন বাড়ি নাকি অনেক বছরের পুরনো বাড়ি। তোমরা ভাবতে পারবে না কী অবস্থা হয়েছিল। মায়ের বাড়ির একজন কাজের মহিলা ছিলেন, উনাকে নিয়ে আমি বাড়িতে এসেছিলাম, উনাকে দিয়ে সমস্ত পরিষ্কার করিয়েছিলাম, তারপরে বাড়িতে ঢুকেছিলাম। পার্পেল থেকে কটা জিনিস অর্ডার করছি আজকে তোমার সাথে, সেগুলোই শেয়ার করবো। পার্পেলে একটা জিনিস দেখেছি, অর্ডার করার কয়েকদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেয়, মানে ডেলিভারিতে একদম টাইম নেয় না। আর যদি আমি একসাথে 3টে জিনিস দিই, 3টে জিনিস একসাথেই আসে। এখানে আমি 3টে জিনিস অর্ডার করেছিলাম, 3টে একসাথেই এসেছে, প্রত্যেকটা ইউজফুল। তোমাকে দেখায় কী কী অর্ডার করেছিলাম। প্রথমে অর্ডার করেছিলাম হলো এই অ্যালভস গুডনেসের রোজমেরি ওয়াটারটা। এটা আমার এখন প্রচণ্ড একটা উপকারী জিনিস হয়েছে। এটাতে আমি শীতকালে মাথা থেকে চুল ঝরানোটা তো বন্ধ করতে পারছি না, কিন্তু চুল গজানোটা তো আমি আমার হাতে। এই রোজমেরি ওয়াটার অ্যালভস গুডনেসের পার্পেল থেকেই একমাত্র কিনো, কেননা বাজারে ডুপ্লিকেট মাল প্রচণ্ড চলে এসেছে, তাই আমি এটা পার্পেল থেকেই কিনি। প্রত্যেক মাসে শেষ হলেই আমি এটা রিফিল করে নিই, এটা কিনেছি একটা। আর এর আগের মাস থেকে দেখছি, মানে আমার একটা ফেস ওয়াশ ইউজ করতাম, ডিঅ্যাকনি ফেস ওয়াশ, প্রচণ্ড দাম, প্রায় 500 টাকা লেগে যেত একটা ছোট্ট টিউবের। তাই জন্য ভাবলাম যে কিছু একটা অন্য ট্রাই করে দেখি, ব্রণের জন্যই তো মেন আমার ফেস ওয়াশটা চেঞ্জ করা।
দেখলাম গুড ভাইবসের যে নাইট ক্রিমটা কিনেছিলাম সেটাতে প্রচণ্ড আমার স্কিনে ব্রণ উঠছিল, কিন্তু ওইটা বন্ধ করে দেওয়ার পর ব্রণটা ওটা বন্ধ হয়ে গেছে। ফেস ওয়াশটা কিনেছি, ফেস ওয়াশটা খুব ভালো, খুব একটা মুখটা রাফও হয় না। আর গুড ভাইবসের জিনিস তো তোমরা অনেকেই জানো কতটা ভালো, এটা কিনেছি, এটাও পার্পলের। আর একেবারে লাস্ট, এটা আমি কিনেছি অনেকদিন থেকেই কেনার, আমার মানে কার্টে সেভ করে রেখেছিলাম কেনার জন্য, এবার কিনেই ফেললাম। সেটা হলো, এটাও অ্যালপসের, এটা হলো ফ্ল্যাক্সিড জেল। ফ্ল্যাক্সিড আমাদের চুলের জন্য কতটা ভালো তোমরা তো জানোই। ফ্ল্যাক্সিডের চুল এত সিল্কি করে শুনেছি, আমি ফ্ল্যাক্সিড কিনে সেটাকে মাথায় লাগিয়ে দেখেছি যে চুল সিল্কি হয়, কিন্তু রেডিমেড যখন ফ্ল্যাক্সিড জেল পেয়েই যাচ্ছি তাহলে অত খাটতি কেন করতে যাবো, মানুষ এখন আরামপ্রিয় হয়ে গেছে। এই ফ্ল্যাক্সিড জেলটা কিনেছি, এটা আমি ইউজ করে তোমাদেরকে রিভিউ দেবো। আমার মনে হচ্ছে খুব ভালোই হবে, প্রচণ্ড সিল্কি হবে চুল। আজকে ঠিকঠাক টাইমে ঘুম থেকে উঠেছিলাম, কাজকর্ম ঠিক মতো এগোচ্ছিল, হঠাৎ রান্না দিদি ফোন করে বললো আসবে না। মানে আমার এমনই কপালটা, যেদিনকে আমি একটু তাড়াহুড়ো করে উঠি, কাজকর্ম সারি, ভাবি যে আজকে একটু আস্তে আস্তে রেডি হবো, তাড়াহুড়ো করবো না, সেই দিনই আমার কপালটা এরকম হয়। মানে এখন আমি তাড়াহুড়ো করে কী করবো না করবো কিছু বুঝে উঠতে পারছি না। প্রায় 7:30টার বেশি হয়ে গেছে, আর 2 ঘন্টার মধ্যে বেরোবো, 9:30টায় বেরোবো। এই 2 ঘন্টায় স্নান করবো, জনককে রেডি করবো, নিজে রেডি হবো, নাকি আমি রান্না বান্না করবো, কিচ্ছু বুঝে উঠতে পারছি না। দেখা যাক কতদূর কী এগোতে পারি। অবস্থাটা শুধু ভাবো, আমার 8টা বেজে গেছে, তাড়াতাড়ি করে নিচে গেলাম, বেগুন কেটে নিয়ে এসেছি, আর পাশে ডাল করার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করেছি। ডাল আর বেগুন ভাজাটা তখন তো করে দিই, এই যে তেল বসিয়ে দিয়েছি, কুকারে একবারে ডাল করবো, ওই সেদ্ধ করে তারপরে ডাল সম্বাদ দিয়ে টাইম নেই, যতটা তাড়াতাড়ি সম্ভব। তাদেরকে রাকেশকে এখন বলে দিয়েছি যে আজকে ঝনকের পুরো দায়িত্ব, খাওয়ানো স্নান করানো তো ও করেই, সব কাজও। দেখা যাক কতক্ষণে কাজ সারতে পারি। এখানে বসিয়েছি খাওয়াতে, রাকেশকে দিয়ে বাবা ফুলা দেওয়া জামা ফুলিয়ে দিয়েছি, মোজা। এখানে এখন বেগুন ভাজা হবে, তেল গরম হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, ডাল পুরো একদম দীর্ঘমেয়াদী ডাল করছি এখন। এই হলো আমার আজকের ব্রেকফাস্ট। ভেবেছিলাম ছাতুই খেয়ে নিতে হবে, কিন্তু না, বেগুন ভাজা দিয়ে রুটি খেতে দারুণ লাগে, তার সাথে একটা ডিম সেদ্ধ, কলা আর লাড্ডু। ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি রেডি হবো। 9:35 বাজে, 5 মিনিট লেটে আমরা রেডি হয়ে গেছি। এবার বেরোবো ফটাফট করে। আমার একটু দেরি করে গেলেও হতো, ঝনকের যেহেতু ছুটি, কিন্তু রাকেশের যেহেতু ঠিক টাইমে ট্রেন ধরতে হবে, ওর সাথেই যাচ্ছি, নাহলে আমি দেরি করলে ওর দেরি হয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। এবার তাড়াতাড়ি করে বেরোবো। একেই বোধহয় বলে মর্নিং। আসলে আমার যখন দেরি হয়ে যায় তখন রাকেশ আমাকে হেল্প করে, আর যখন রাকেশের দেরি হয়ে যায় তখন আমি ওকে হেল্প করি। আজকেই দেখো না, আমি রান্না বান্না করছিলাম, তাই জন্য রাকেশ ওই দিকটা পুরো সামলে দিয়েছে। আর এখন দেরি হয়ে যাওয়া সত্ত্বেও আমাকে কিন্তু ঠিক ও অফিস যাওয়ার আগে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে গেছে। আসলে মিলেমিশে কাজ করলে না, সব কাজ খুব সহজ বলে মনে হয়। এই দেখো, পৌঁছেই গেছি। এখানে ঢুকেই ঝনকের প্রথম কাজ হলো দিয়ার কাছে আদর খাওয়া, আর সেকেন্ড কাজ দাদুভাই কেন ডেকেছে সেটা শুনতে যাওয়া। আজ ছিল চিলড্রেন্স ডে, তারই ব্যবস্থা হয়েছে স্কুলে। কি সুন্দর করে সাজিয়েছে দেখো বাবা জায়গাটাকে। আমাদের স্কুলে কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানই একেবারে সুন্দরভাবে পালন করা হয়, আর সব কিছুর মেইন উদ্যোক্তা হলো আমার বাবা। আজ যেহেতু চিলড্রেন্স ডে, আজ কিন্তু ওদের স্কুলের ড্রেস পরার থেকে ছুটি, প্রত্যেকে সিভিল ড্রেস পরে স্কুলে এসেছে। তোমাদেরকে তো আগেই বলেছি, আমাদের স্কুলের প্রত্যেকটা ম্যাডাম ঝনককে খুব ভালোবাসে। এই দেখো, আজ তো স্কুল ছুটি, এসেই আদর খেতে শুরু করে দিয়েছে, একজনের পর আরেকজনের কাছ থেকে। ঝনকের এখন স্কুলে গিয়ে কি উন্নতি হয়েছে দেখো। আজ তোর ছুটি ছিল, কিন্তু দাদুভাইয়ের স্কুলে প্রেয়ার লাইনে ও দাঁড়িয়েছে হাত জোর করে। আজ ছিল এই সেশনের একেবারে লাস্ট ক্লাস, আর তার সাথে চিলড্রেন্স ডে। আজকের দিনটা ছিল ওদের কাছে খুব স্পেশাল। এই যে ফটোটা সামনে রাখা হয়েছে, এটা কি সবাই চেনো? আচ্ছা, চুপ চুপ। আচ্ছা, এই যে আমাদের সমাজে কয়েকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, যেমন মা, বাবা, শিক্ষক, শ্রমিক, শিশু, এরা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটা সম্পর্ক, তাই তো? যেটা বলছিলাম মন দিয়ে শোনো। যেমন বাবা মা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই তো? সেরকম শিক্ষক, শ্রমিক, তোমরাও তাই, শিশুরাও তাই, আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে চলছিল আজকের দিনটার গুরুত্ব ওদেরকে বুঝিয়ে দেওয়া, কিন্তু
ওরা তো খুব ছোট, ওরা অতটা ধৈর্য নিয়ে শোনার মতো অবস্থায় এখনো পৌঁছয়নি, তাই একটু চিৎকার চেঁচামেচি করছে। আর আজ যেহেতু শিশু দিবস, আজ ওদের কিচ্ছু বলা যাবে না, একদম কিচ্ছু না। প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের স্কুলে কিন্তু এইভাবেই পালন করা হয়। আর কিছুদিনের মধ্যেই যেহেতু ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে, ওই জন্য ক্লাস মিস করানো যাবে না, তাই খুব ছোট্ট করেই অনুষ্ঠানটা পালন করা হলো। ঝনকের যেহেতু ছুটি ছিল, তাই জন্য দাদু ভাইয়ের স্কুলে আসা মানেই ওর প্রধান কাজ হলো ড্রয়িং করা। তবে আজকে কিন্তু শুধু ড্রয়িং করেনি, অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল আজকে ওর। দাঁড়াও, একে একে সব দেখাচ্ছি। কিছুক্ষণ ও ক্লাসরুমে গিয়ে বসে পড়াশোনা করেছে, তারপরে আরেক ম্যাডামের কাছে বসে ড্রয়িং করেছে, আর সবার শেষে কি করেছে জানো? দাঁড়াও দেখো না। দেখেছো তো, ড্রয়িং, পড়াশুনো, গান আর কি করা বাকি ছিল ওর। দাদু ভাইয়ের স্কুলে আজ A to Z করে ফেলেছে ও। স্কুল ছেড়ে ওপরে আসার পর শুরু হলো ভাই বোনের এইরকম খেলা। ঝনক কিন্তু ইদানিং চেরিবেরির ওপরে খুব দাদাগিরি ফলায়, দেখছো কেমন দিতে চাইছে না, তারপরে আমি বকা দেওয়ার পর দিল। সকালেই তোমাদেরকে বললাম জেটল্যাকের কথা। এই যে জেটল্যাকের প্রভাব পড়েছে এর ওপরে সব থেকে বেশি। রাত বিরেতে এই করে যাচ্ছে সে, সারা খাটময় দৌড়ে বেড়াচ্ছে। ওর কাছে তো এখন সন্ধেবেলা, ও কি করে ঘুমোবে এখন? যতই রাত 12টা, 1টা, 2টো বাজুক, ওর কাছে তো এখন সন্ধে 5টা, 6টা। এরপরে তো মায়ের গলায় চাপা দিয়ে বসলো একেবারে, কিছুতেই সরছে না। কোলাজবাবুর কাছে এখন সিলিং ফ্যান নতুন, এই মশারিটাও নতুন, কোনোদিনও দেখেনি। সেই সব দেখতেই তো ও এখন ব্যস্ত, ও কি ঘুমোবে। তারপরে শেষমেশ ভোর 4টের সময় ওর রাত হলো, তখন উনি ঘুমোলেন। সন্ধে হয়ে গেছে, বাড়ি এসে গেছি। আর রাকেশের যেহেতু রেকর্ডিং আছে, তাই জন্য জনককে পড়তে দিয়ে আমরা চলে এসেছি। আর আমারও এডিটিংয়ের কাজ থাকে প্রতিদিনই, রাত্রিবেলা জেগে গেছি, ভাবলাম সন্ধেবেলাই করে নিই। আর তাছাড়াও আজকে যেহেতু রান্নার দিদি আসেনি, তাই বাড়ি এসে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু তৈরি করতে হবে, তাই ভাবলাম চলেই আসি। এখন সেই সব কাজগুলো সারিয়ে এডিটিংয়ের কাজ ছেড়ে ততক্ষণে রাকেশের ওদিকে রেকর্ডিংয়ের কাজও হয়ে যাবে, আর ওখানে ঝনকের পড়াও হয়ে যাবে। তারপরে একটু কেনাকাটা করতে বেরোনোর আছে। রাকেশকে আমি বলেছিলাম সন্ধেবেলায় বেরোবো, কিন্তু রাকেশের যেহেতু রেকর্ডিং কাজটা পড়ে গেছে, তাই ও বললো যে আমার সন্ধেবেলা একটা রেকর্ডিং আছে। আমি বললাম ঠিক আছে, আমি বাড়ি চলে যাবো, তাহলে অসুবিধা নেই। আর তাছাড়া আজকে মা বাড়িতে নেই, মামা বাড়ি গেছে দিদার সাথে দেখা করতে। বাড়িতে একা একা ভালো লাগে না, সন্ধেবেলা তো বাবা থাকে না, তাই জন্য আরও চলে এলাম। ঝনক করুক ওর মতো, আমি এদিকে আমার কাজ করব। আদেশ পালন করার জন্য এখন প্লাস্টিক নিয়ে যুদ্ধে নামছে। না অ্যাকচুয়ালি আমারও না খুব মায়া লাগছিল যে ওটাকে পিটিয়ে মারবো। আমার যদি কেউ হানিকারক হয়, ক্ষতিকারক হয়, আমার তাকে পিটিয়ে মারতে মানে খুব একটা কষ্ট হবে না। সিরিয়াসলি বলছি, মানে পিটিয়ে মারতে বলতে পেটাতে খুব একটা কষ্ট হবে না। কিন্তু এটা একটা অবলা প্রাণী, তো অবলা প্রাণী কেউ যদি আমার উপর অ্যাটাক করে, আমার তাকে নাকুন ফাটাতে কোনো আমার খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যেহেতু এটা অবলা প্রাণী, সেহেতু আমার। তুমি এখন যাও অপারেশন করো, অপারেশন ইন্দুর। ওকে, সত্যি যদি মারতে আমার খুব খারাপ লাগছিল। তুমি এখানে নেই, তুমি কিন্তু বাইরে গিয়ে করো এগুলো, তুমি ঘরের মধ্যে করো না। ফট করে পালিয়ে ঘরের মধ্যে ঢুকে উড়ি বাবা। এরপর থেকে শুরু হলো আসল তাণ্ডব। বাবার আদেশ, অবলা প্রাণী বলে ইঁদুরটাকে ছেড়ে দিতে হবে, সেই আদেশই এখন জামাই পালন করছে। এই যে বেচারাকে তোমরা দেখে নাও শেষবারের মতো। শেষবারের মতো মারতে নিয়ে যাচ্ছ নাকি? না একটু পরে কার বাড়িতে গিয়ে ঢুকবে বা কোথায় যাবে তার তো তোমার বাড়িতে ঢুকবে, তুমি যা করছো ওখানে। এটা যদি ছাড়া পড়াটা খুব খারাপ হয়ে যাবে। হচ্ছে এটা প্রযুক্তার গায়ে দাও। রাকেশের অ্যাঙ্কারিং এর স্টুডেন্ট হলো প্রযুক্তা। মাঝে মধ্যেই ও রেকর্ডিং এর কাজে রাকেশকে হেল্প করতে আসে। আমার আগের ব্লগে তোমরা অনেকবার দেখেছো। এটাও তো হানিকর, ঘরের জিনিস নষ্ট করে। কি মত তোমার? কি মত তোমার? আমারও তো সেটাই মত। চলো তুমি যাও, ইঁদুর নিয়ে আমি আসছি সোয়েটারটা পরে। না এটাকে মারার জন্য, এটাকে মারতে হলে খুব একটা কষ্ট করতে হবে না। এটাকে নিয়ে 2-4 পাক এরকম করে থাপ করে মারলেই মরে যাবে। কিন্তু ওর মাথাটা ঘুরে গেল। চলো বেরো বেরো এই বেরো। পুকুর পাড়ে ছাড়া হবে বলে শেষ পর্যন্ত ইঁদুরটাকে এভাবে প্যাকিং করা হয়েছে। রাকেশ বলেছে এটা ধরো, আমি ধরেছি, দেখো না ভয়ে ভয়ে একেবারে কখন না বেরিয়ে এসে আমার হাতের মধ্যে আছড়ে দেয়।
বাবার আদেশ মেনে বাড়িতে আসার সাথে সাথেই আগে ইঁদুরটাকে খেতে দেওয়া হয়েছিল, তারপরে রেকর্ডিং কমপ্লিট করে এখন ইঁদুরকে বাইকে চড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুকুর পাড়ে ছেড়ে দেওয়ার জন্য। জুতো কিনতে এসেছে। পয়সা এনেছো তো? হ্যাঁ, তোমার কাছে পয়সা আছে তো? আমার কাছে কেন? আমি তো আমারটা দিয়ে কিনবো। তুমি যে জুতো কিনবে বলছো, তোমার পয়সা কোথায়? আমার পয়সা নেই, শুধু তোমার পয়সা দিয়ে দাও না। আমার পয়সা হবে না, তাহলে চলো বাড়ি চলো। জুতো কেনার পয়সা নেই তো তোমার কাছে? বেচারা ঝনককে ওর বাবা সবসময় এইভাবেই খেপায়, জানো তো। ঝনকের এই জুতোটা এতটাই পছন্দ হয়েছে, আঙ্কেল যখন একটা বের করে দিয়েছে পরে দেখার জন্য, ওর বায়না বারবার আরেকটা জুতো কেন দিচ্ছে না, একটাই কেন পরতে হবে। বাবা, এটা কি তুমি আমায় কিনে দিয়েছো? বাবা, থ্যাংক ইউ। ওয়েলকাম। বাবা, আমি তোমায় ভালোবাসি। তাই? হ্যাঁ। বাহ, দেখি তো, তাহলে একটু আমি তো দিতেই হয়। কে দেবে? তুমি দেবে না আমি দেবো? আমি। বাবা আর ছেলের এই সমস্ত মুহূর্তগুলো আমার কাছে খুব মূল্যবান, আমি তাই জন্য ক্যাপচার করে রাখি। বাড়িতে এসে রাকেশে বসে পড়েছে আবার রেকর্ডিংয়ের কাজে। আজকে প্রচণ্ড রেকর্ডিংয়ের চাপ, 4টে নাকি নামাতে হবে রাত্রের মধ্যে, জানি না কখন ও শোবে। তাই জন্য ও এসেই বসে পড়েছে। আমি আগে নিচে গিয়ে শ্বশুরমশাইকে খেতে দিলাম, ঝনককেও খাইয়ে দিয়েছি। আজকে বললাম রান্নার দিদি আসেনি বলে কাজকর্মের একটু চাপ আছে, মানে রান্না বান্নার। এখন ভাবছি একটু পনির ভুর্জি করব। আজ পুরো সন্ধ্যেটা কেটে গেল এই ইঁদুর কাণ্ড করে। ইঁদুরটা নিয়ে শেষ পর্যন্ত কি হলো সেটা তোমাদেরকে জানাইনি, একটু পরে জানাচ্ছি। প্রথমেই কড়াইটা গরম হওয়ার সাথে সাথে ঢেলে দিলাম সাদা তেল। হাতে সময় কম, তাই তেলটা গরম হওয়ার সাথে সাথেই সমস্ত সবজিগুলো ঢেলে দেবো। যে কোনো ভুর্জি করলে আমি এই সবজিগুলোই দিয়ে থাকি, পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো। এগুলোকে একটু ফ্রাই করে নেব, তারপরে সামান্য নুন দিয়ে ঢেকে রাখবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো কিন্তু খুব একটা সেদ্ধ না হলেও চলবে। আমার তো মনে হয় এই সব জিনিসে সবজি একটু অল্প সেদ্ধ হলেই বেশি ভালো লাগে। এরপরে আর কি, এর মধ্যে পনিরটা দিয়ে দেবো গ্রেট করে। ছোটবেলায় এই পনির খেতে খুব খারাপ লাগতো, কিন্তু বড় হয়ে এটা আমার একটা অন্যতম ফেভারিট খাবার। এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। সে পনিরের তরকারি হোক, পনির পাসিন্দা হোক বা এই পনির ভুর্জি হোক, প্রত্যেকটা রান্না দারুণ লাগে। এইটা আমার প্রায় রেডি হয়েই গেছে। নাই করে রাত্রের মেনুটা কিন্তু বেশ ভালোই জমে গেল। রুটি, তার সাথে ফুলকপি আলুর তরকারি, পনির ভুর্জি আর পেঁয়াজ কলি আলু ভাজা, তার সাথে একটা কমলা ভোগ। এই ঘরে খাবার দিতে এসে দেখলাম সব সময়ের মতো ফোনে ব্যস্ত। কে যে এত সারাদিন ফোন করে ভগবানই জানে। আমি অত সময় নষ্ট না করে হাতে প্লেটটা ধরিয়ে দিয়ে চলে এলাম। খাবারটার মতো খাচ্ছ কেন? প্রচন্ড খিদে পেয়েছে? প্রচন্ড খিদে পেয়েছে। আসলে জিনিসটা একটু দাঁড়িয়ে আছে শোনার জন্য। পনিরটা সবাই এরকম করে বানিয়ে খেয়ে দেখবে শুধু, তাহলে এইরকম রিভিউই পাবে সবাই। দারুণ দারুণ। পনিরের তরকারির থেকে এটাই বেশি ভালো লাগে তো। এবার আগে বানিয়ে দেখো, ডিম ভুজিয়া ফেল হেভি লাগছে। ডিমের ইয়ের থেকে এটা অনেক, ডিম ভুর্জির থেকে এই পনির ভুর্জি অনেক ভালো লাগে বেশি, কিন্তু অনেকটা ওই প্যাটার্নই যায় টেস্টটা। শ্বশুরের আদেশ মানতে যে ইঁদুরটা ছাড়তে গেলে ইঁদুর ছাড়ার এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করো। ইঁদুরটাকে প্রথমে তো প্লাস্টিকের মধ্যে ভরলাম, সেটা তোমরা দেখেছো। প্লাস্টিকে ভরার পর তারপরে ইঁদুরটাকে নিয়ে একটা ক্লিপ লাগিয়েছি, ক্লিপ লাগিয়ে আবার বাইকে করে যাচ্ছিলাম, বেশ ভালোভাবে গেছি। এবার তারপরে একটা বেশ ডিস্টেন্সের পরে গিয়ে ভাবলাম যে এবার ইঁদুরটাকে ছাড়ার টাইম হয়েছে, তো একটা পুকুরের কাছে ছাড়বো, যদি ওর নিশ্চয়ই জল টল খাওয়ার একটা ব্যাপার থাকবে। ওখানে একটু ড্রেন আছে, একটা পুকুর আছে, জঙ্গল ওখানে আশপাশে কোনো বাড়িঘর নেই, তো ওখানে ছাড়তে গেছি। ছাড়বো ঠিক তার 10 মিটার আগে ক্লিপটা খুলে পকেটে নিয়েছি। আর এবার বাইকটা চলছে, এতক্ষণ পুরো এরকম সোজা ছিল প্লাস্টিকটা, যে কারণের জন্য ইঁদুরটা উঠতে পারছিল না। যেই মানে ক্লিপটা খুলেছি, এবার পুরো হাওয়াটা ঢুকছে, হাওয়াতে এরকম ফুলে ঢোল হয়েছে। যেই ফুলে গেছে অমনি কি হয়েছে, ওটা ঢাল মতো তৈরি হয়েছে, ওটার একটা এরকম ঢাল না, ওটা ফুলে মানে প্লাস্টিকটা এই পাশে সরে এসেছে, মানে এই পাশে সরে এসেছে খানিকটা, মানে ওর একটা ঢালও তৈরি হয়েছে, ফুলে গেছে, হাওয়া ঢুকেছে, ঢাল তৈরি হয়েছে, প্লাস আবার আমার দিকে সরে এসেছে প্লাস্টিকটা। ও কি করেছে, ওই স্লপ দিয়ে একদম ওই র্যাম্প দিয়ে হেঁটে আমার হাতে এরকম করে আঁচড়ে দিয়ে পালিয়েছে।
হাতে এমন জোরে আঁচড়েছে, মানে রক্ত টক্ত বেরোয়নি, কিন্তু বেশ ভালো, মানে আমি আটকে উঠেছি, এই করে হাতটা ঢাকা দিয়েছি, ঢাকা দিয়ে বাইক থেকে পড়ে যায়নি, এবার ভাগ্য ভালো। এবার ওরা ভেবেছে বোধহয় আমি আড্ডা মেরেছি। তারপরে বাইক থেকে ওদেরকে নামালাম, ওরা নামো নামো, কেন তাহলে পালিয়েছে আমার গায়ের উপর দিয়ে, দেখো তোমাদের ব্যাগ ট্যাগের মধ্যে আবার ঢুকে গেল কিনা, কারণ ওদের কাছে দুজনের কাছেই ব্যাগ ছিল। দুজন বলতে আমি আর প্রযুক্তা। হ্যাঁ, তাই এবার ওরা দুজনেই নামলো, দুজনে নেমে দেখলো যে না ঠিক আছে, কোথাও নেই, এইভাবে পালালো আর কি। মানে আমরা যে মহানুভবতা দেখিয়ে ওকে ছাড়তে গেছিলাম সেটা ও বুঝতেই পারলো না। ও ভাবলো হ্যাঁ আজকে আমি পালিয়ে এসেছি মানুষের কপাল, পালিয়ে বেঁচেছি। ইঁদুরের গল্পটা তোমরা শুনলেই, আসলে আমাদের বাড়িতে এই কলটা কেনার পর থেকে 3টে ইঁদুর ধরা পড়লো, 3টে ইঁদুরই পালিয়ে গেল। প্রথম ইঁদুরটা লেজ আটকে গেছিল, মনে আছে তোমাদের, নিশ্চয়ই জানি, সেই লেজটা ছাড়াতে গিয়ে পালালো। সেকেন্ড ইঁদুরটা গীতাদি খুব দয়ালু মনের পরিচয় দিয়ে প্লাস্টিকে ভরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল। আর 3 নম্বর ইঁদুরটা, এটা ভেবেছিলাম আমরা ছাড়বো না, এটা মানে প্রত্যেক ঠিক 15 দিন 20 দিন বা 1 মাস অন্তর অন্তর ইঁদুরগুলো এসে উৎপাত করছে, ওইগুলোই ফিরে আসছে নাকি এক একটা ভগবানই জানেন, তো চিনতে পারছি না। এবার আমরা ভেবেছিলাম যে এই ইঁদুরটাকে আর ছাড়া যাবে না, কিন্তু আজকে বাড়ি যাওয়ার পর তোমরা ভাবতে পারবে না বাবা যা করেছে, আমার বাবার কথা বলছি, একভাবে আমাকে একদম পাগল করে দিয়েছি, ইঁদুরটাকে ছেড়ে দে, ইঁদুরটাকে ছেড়ে দে, ইঁদুরটাকে এরকম আটকে রাখিস না, কোনোদিনও ভগবান ক্ষমা করবে না। মানে আমাদের বাড়িতে ইঁদুর এসে আটার বস্তা ছিল সেটা কেটে দিচ্ছে, আলু খেয়ে নিচ্ছে, তেলের প্যাকেট ছিঁড়ে দিচ্ছে, ডাস্টবিন উল্টে দিচ্ছে, তাতে কোনো প্রবলেম নেই। ও নাকি অবলা জীব, ও নাকি না বুঝে এগুলো করছে। আমার সাথে আজকে তুমুল হয়েছে সারাটা দুপুর এই নিয়ে। তারপরে ভাবলাম যে থাক, বাবার কথাই মানি, ইঁদুরটাকে ছেড়ে দিই। ছাড়তে গিয়ে শুনলেই কি হলো, মানে ইঁদুরকে ছাড়তে গেছি আমরা, আর ইঁদুর আবার উল্টে আমাদেরকে খামচা দিয়ে চলে গেছে। আজকে ব্লগটা শেষ করার সময় হয়ে গেছে। কালকে একটা দারুণ এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, তোমাদেরকে বলে দিলাম। কালকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না। আর কি হবে না হবে সে তো কালকের ব্লগেই দেখবে, আজকে কিছু বলছি না। আজকে এখন 11:30 বেজে গেছে, প্রায় 12 নাইট বলার সময় চলে এসেছে তোমাদেরকে। আজকের ব্লগটা এখানেই শেষ করি, কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করবো। গুড নাইট।